হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মাদ্রাসা সার্ভিসের যে টেট এবং মেন এক্সাম হয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ করে দেওয়ার পরে কিছুদিন সময় দিয়েছিল চ্যালেঞ্জ জানানোর জন্য। তো সেই সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, আমরা সকলেই জানি। তো এখন রেজাল্ট আসার পালা। তো এই রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এখনও পর্যন্ত আমরা সেইভাবে কেউ বলতে পারছি না বা জানি না। তো যাই হোক, একটা বিষয় চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে এই সময়ে একটি ভিডিও করে জানানোর দরকার আছে, যেটা তোমাদের ইন্টারভিউয়ের জন্য কাজে লাগবে। তো সেই জন্য আজকের এই ভিডিও বানানো। তো আমরা জানি ইন্টারভিউতে ফুল মার্ক 10 মার্কস থাকছে। তো সেই 10 মার্কস যারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ওই 10 মার্ক থেকে বেশি নাম্বার পেতে পারবে, তারা মেন এক্সামের সঙ্গে অ্যাডজাস্ট করে নাম্বারটাকে বাড়াতে পারবে, তাদের কিন্তু প্রথম সারিতে থাকার একটা সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওটিতে বলা হয়েছে, দেখো ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারো সেই ধরনের কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হচ্ছে। তোমরা যারা আমার কাট অফ ভিডিও দেখেছো, তোমাদের সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও। ধরো মাদ্রাসা সার্ভিসে রেজাল্ট চলে আসলো, তখন আর প্রস্তুতি নেওয়ার সময়টা পাবে না। সেই জন্য তোমাদের সকলকেই আমার এই ভিডিওতে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ভাবলাম তোমাদের সম্মুখে হাজির হয়। তাই আজকের এই ভিডিওতে আসা, তোমরা যারা 60% অর্থাৎ 60+ ওপর নাম্বার পাচ্ছ, এখানে যারা 60-এর ওপর নাম্বার পাচ্ছ, তোমরা সকলেই ইন্টারভিউ প্রস্তুতি এখনই শুরু করে দাও। কারণ এই দুর্মূল্যের বাজারে একটা চাকরি পাওয়া যে কত কঠিন সে তোমরা ভালোভাবেই জানো বা বুঝতে পারছো। তাই আগেভাগে প্রস্তুতি নিতে কেউ পিছুপা হবে না। যদি না হাতছাড়া হয়ে যায় তবে আবার 8 থেকে 10 বছর সেই প্রহর গুনতে হবে। হায় হতাশ করে তখন আর কিছু করার থাকবে না। তাই বলছি, তোমরা অবশ্যই এক্ষুনি প্রস্তুতি নিতে শুরু করো। আর তোমরা অবশ্যই জানাবে কী ধরনের ভিডিও এখন তোমাদের দরকার। তাছাড়া বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে জানিয়ে দেবে কেমন। তো চলো শুরু করা যাক আজকের ইন্টারভিউ প্রস্তুতির মহড়া পার্ট 01 নিয়ে। আর মনে রাখবে, প্রত্যেকটি ভিডিও কম বেশি 10 থেকে 12 মিনিটের মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে বা শেষ করা হবে। তো যে যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে ইতিহাসের উপর থেকে বিশেষ করে ধরতে পারে, তেমনই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ডিসকাস করা হলো। তো 1 নম্বর প্রশ্ন প্রথমেই আমরা দেখে নেব। দেখো, আপনি কি জানেন নবম দশম শ্রেণীতে কতগুলো ভ্যাকান্সি আছে ইতিহাসের উপর? এই প্রশ্নটা আমি কেন করেছি না, ইতিহাসের ভ্যাকান্সিটা যেটা আছে সেটা আমরা সকলেই জানি যে মাদ্রাসা বোর্ডের পুরো ভ্যাকান্সিটাই কিন্তু এবার খুবই কম রয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এখান থেকেই শুরু করি, তারপরে থেকে আবার যখন যে বিষয়টা মাথায় আসবে সেখান থেকে নিয়ে তোমাদের ভিডিও পরপর দিতে থাকবো, এই আশা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো চলো, আপনি কি জানেন নবম দশম শ্রেণীতে কতগুলো ভ্যাকান্সি আছে ইতিহাসের ওপর? তো এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হবে, তো চলুন আমরা একবার দেখে নিই। এর সঠিক উত্তরটা এইভাবে তোমরা দিতে পারো, হ্যাঁ স্যার খুবই অল্প ভ্যাকান্সি আছে স্যার। আমার জানা মতে যখন নোটিফিকেশন বার হয় তখন ইতিহাসের মোট 56টি ভ্যাকান্সি ছিল। তার মধ্যে 2টি পোস্ট ছিল হিন্দি মিডিয়ামে, বাকিটা বাংলা মিডিয়ামে। তো এইভাবে তোমরা উত্তরগুলো দিতে পারো। তো তারপরে 2 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে, চলো দেখে নিই। এত অল্প ভ্যাকান্সির উপরে আপনি জানেন আপনার চাকরি হবে? এই ধরনের যদি প্রশ্ন করা হয় কি উত্তর দেবেন আপনি, কিভাবে উত্তর করবেন? তো সেই জন্য বলবো, এখন থেকে যদি তোমরা প্রস্তুতিটা নিতে থাকো অবশ্যই একটা জায়গা করে নিতে পারবে। তো এটা তোমাদের নিজের মতো করে গুছিয়ে উত্তরটা মুখস্থ করে যেতে হবে।
এই ধরনের প্রশ্ন যদি থাকে অবশ্যই এটা তোমাদের নিজেদের মতো করে গুছিয়ে উত্তরটা মুখস্থ করে যেতে হবে। তবে আমি একটা উত্তর করেছি, তো চলো দেখে নিই। তবে এই প্রশ্নের উত্তরটা এইভাবে বলা যেতে পারে, আমি 100% কনফিডেন্স যে আমি এইবারই চাকরিটা পাবো। তার কারণ এই চাকরির জন্য যথেষ্ট পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য ছেলেদের তুলনায় ইন্টারভিউ ভালো হবে এবং চাকরিটা আমি পাবো। এইভাবে তোমরা দিতে পারো বা তোমাদের নিজের মতো করে গুছিয়ে নিয়ে মুখস্থ করে যেতে পারো। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। দি মুঘল নোবিলিটি আন্ডার অরঙ্গজেব বইটির লেখককে। এই প্রশ্নটি 9-10-এ এসেছিল বলে আপনার কি জানা আছে? যদি জানা থাকে তাহলে আপনি বলুন এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনি কি লিখেছিলেন। যদি এই ধরনের প্রশ্ন করে থাকে তখন কিভাবে উত্তর দিতে হবে, তো চলুন আমরা একবার দেখে নিই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি এইভাবে বলতে হবে, হ্যাঁ স্যার আমার জানা আছে। এই প্রশ্নের সঠিক উত্তর আমি লিখেছিলাম আতাহার আলী। যদি না জানা থাকে তাহলে বলতে হবে যে এই প্রশ্নের উত্তর সেই মুহূর্তে আমার মনে আসছিল না, তাই সেটিকে আমি ছেড়ে দিয়েছিলাম যেহেতু নেগেটিভ ছিল, এখন আমি সেটা জানতে পেরেছি। এইভাবে তোমরা উত্তর দিতে পারো। তো চলো এই বইটা সম্পর্কে অল্প কিছু জেনে নিই। অরঙ্গজেবের অধীনে মুঘল আভিজাত্য, এটি বাংলা ভার্সন বইটার। এই বইটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে 1997 সালে প্রকাশিত হয়েছিল। 294 পৃষ্ঠার একটি বই। এই বইয়ের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে মনে রাখতে হবে। এই বইটি আওরঙ্গজেবের অধীনে মুঘল সাম্রাজ্যের শাসক শ্রেণী কীভাবে কাঠামোগত এবং পরিচালিত হয়েছিল তা অন্বেষণ করে। তাছাড়া কিছু ক্ষেত্রে আভিজাত্যের রচনা এবং ভূমিকা পরীক্ষা করে অরঙ্গজেবের রাজত্বের সময় মুঘল সাম্রাজ্য সম্পর্কে জনপ্রিয়তা অর্জন করেছিল এই বইটি। এটা তোমাদের জেনে রাখা ভালো। 4 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? মুসলিম নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হলো কবি হালিকে মুসলিম নবজাগরণের অগ্রদূত বলা হয়। এই কবি হালি একজন উর্দু কবি ছিল, তাকে মুসলিম নবজাগরণের অগ্রদূত বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নেব 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ওয়ার্ড টাইলার কাকে বলা হয়? তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে, তো চলো দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে নদিয়ার চৌগাছার দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস, এদের 2 ভাইকে বাংলাদেশের ওয়ার্ড টাইলার বলা হতো। ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের বিখ্যাত নেতা ছিলেন এই ওয়ার্ড টাইলার। এই ওয়ার্ড টাইলারের সঙ্গে এই 2 ভাইয়ের তুলনা করা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, হিস্ট্রি অফ দি ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া বইটির লেখককে। হিস্ট্রি অফ দি ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া বইটির লেখককে দেখে নাও। এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে তা হলো ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তোমরা সকলেই জানো, 9ম-10ম শ্রেণীতে মেন এক্সামে এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের জেনে যেতে হবে। যারা হয়তো করতে পারোনি তাদেরকে অবশ্যই এখন জেনে যেতে হবে। বদরুদ্দিন তায়েবজি। এই বদরুদ্দিন তায়েবজি জাতীয় কংগ্রেসের 3য় সম্মেলন অর্থাৎ 3য় যে অধিবেশন বসেছিল সেই অধিবেশনের প্রথম মুসলিম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এটি 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল, অবশ্যই মনে রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন, দাদাভাই নওরোজিকে ভারতের মহান বৃদ্ধ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে বলেছিলেন? তো এ ধরনের প্রশ্ন যদি করে থাকে অবশ্যই একটু সমস্যা হতে পারে, সেই জন্য এখন থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলোকে অবশ্যই জেনে রেখে যেতে হবে। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই। ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন। তো আরও কিছু মনে রাখতে হবে যে দাদাভাই 3 বার কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। কলকাতা অধিবেশনটা হয়েছিল 1886, তারপরে লাহোর 1893 ও কলকাতাতে 3য়বারের জন্য 1906 সালে তিনি 3 বার জাতীয় কংগ্রেসের
অধিবেশনের সভাপতি করেছিলেন। শেষ 9 নম্বর প্রশ্নটা দেখব আমরা যে ইউরোপের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দের গুরুত্ব কী। ইউরোপ থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, 9 এবং 10। তো 8টা থাকবে ভারতের বা অন্যান্য যে প্রশ্নগুলো হয়, আর বাকি দুটো কোশ্চেন আমি ইউরোপ থেকে প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ইউরোপের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দের গুরুত্ব কী। তো এই প্রশ্নের উত্তরটা চলো জেনে নিই কীভাবে দিতে হবে। তো বলতে হবে যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব ঘটে এবং এই বিপ্লব ফ্রান্সের স্বৈরচারী রাজতন্ত্রের অর্থাৎ পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়ে তার রাষ্ট্রনীতি, সমাজ ও অর্থনীতিতে এক ব্যাপক পরিবর্তনের সূচনা করে। তাছাড়া সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ ও ভাবধারা গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং তার ইতিহাসকে প্রভাবিত করে। এই ঘটনাকে ইউরোপের মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা বলে মনে করা হয় স্যার। এইভাবে তোমরা উত্তরটা দিতে পারো। এবার যে শেষ প্রশ্ন রয়েছে 10 নম্বরের, মন্তেস্কুর লেখা একটি গ্রন্থের নাম বলুন এবং সেটি কবে প্রকাশিত হয়। তার বিষয়বস্তু জানা থাকলে বলুন। তো এই ধরনের কোশ্চেন যদি দিয়ে থাকে বা ধরে থাকে তখন তার উত্তর কিভাবে দিতে হবে তো চলুন দেখে নিই। তো মন্তেস্কুর লেখা একটি গ্রন্থ হলো দি স্পিরিট অফ লজ। বইটি 1748 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই বইয়ের বিষয়বস্তু হলো মন্তেস্কু রাজার ঈশ্বর দত্ত রাজ ক্ষমতার তত্ত্বের তীব্র সমালোচনা করেন এবং ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রের শাসন, আইন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। তো এই ছিল আজকের ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন, অর্থাৎ 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ততক্ষণে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে।